প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের উত্তর আমেরিকা স্টুডিও থেকে প্রবাসের কথা অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং সমসাময়িক বিশ্ব পরিস্থিতি নিয়ে, পাশাপাশি আমরা কথা বলি প্রবাসের সুখ দুঃখ নিয়ে। সমসাময়িক এসব বিষয় নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে বরাবরের মতো স্টুডিওতে একজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে আজকে সময় দিয়েছেন ফেরদৌস খান। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ লিগ অব আমেরিকা সোশিও কালচারাল অর্গানাইজেশনের সাবেক সভাপতি, একই সঙ্গে একজন প্রবাসী, দীর্ঘ 40 বছর ধরে যিনি প্রবাসে অবস্থান করছেন, একজন রিয়েল এস্টেট ইনভেস্টর। ফেরদৌস খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনার শুরুটা করতে চাই প্রবাসের কথাই, প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো। তার আগে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে একটু কথা না বললেই নয়। এই মুহূর্তে আমরা জানি যে রাজনীতিতে এক ধরনের উদ্বেগ, অস্থিরতা চলছে, মানুষের মধ্যেও এক ধরনের অস্থিরতা আমরা লক্ষ্য করছি। গণমাধ্যমগুলোতে যে সংবাদগুলো আসছে, বিশেষ করে প্রবাসে বসে আপনারা অনেক বেশি তা নিয়ে বিশ্লেষণ করেন। মোটে দাগে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের গুজব রয়েছে, আবার অস্থিরতা রয়েছে। এই যে পরিস্থিতি, ঘোলাটে পরিস্থিতি বলছেন কেউ কেউ, আপনি কি মনে করছেন রাজনীতি আসলে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে? আসলে আপনাকে ধন্যবাদ। আবারও আমরা যারা প্রবাসে থাকি, আমরা কিন্তু প্রতিনিয়তই আমাদের দেশ সম্পর্কে ভাবি। আমরা এই প্রবাসে দীর্ঘদিন থাকলেও প্রতি মুহূর্তেই বাংলাদেশ সম্পর্কে আমরা খোঁজখবর রাখি এবং আমাদের ইনকাম বাংলাদেশে আমরা পাঠাই। বাংলাদেশ এই অর্থেই বলতে গেলে বাংলাদেশের ইকোনমি চলে এবং সেই হেতু আমাদের এই প্রবাসী যারা আমরা থাকি, আমাদেরও কিছু কথাবার্তা জাতীয় পর্যায়ে থাকা উচিত। তো রাজনীতিকে আমি একটু অন্যভাবে দেখি। রাজনীতি যারা করেন তারা এই জিনিসটা বোঝেন কিনা আমাদের দেশে, এই ব্যাপারে আমি কনফিউজড। তার কারণ হলো রাজনীতি অর্থ দেশপ্রেম, দেশকে সেবা করা, মানুষের জীবন মান উন্নত করা, এটাই রাজনীতির অর্থ হিসেবে আমি বুঝি। কিন্তু আমাদের গত 54 বছরে বাংলাদেশে যা চলছে সেটা কোনো রাজনীতি কি? এই ব্যাপারে আমার যথেষ্ট প্রশ্ন আছে। তার কারণ আমরা পৃথিবীর রাজনীতির থেকে বাংলাদেশের রাজনীতির গতিধারা বিভিন্ন। আমাদের দেশে এই 54-55 বছরে যারা শাসন করেছে, প্রথম দিকে মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ এবং সঙ্গে বঙ্গবন্ধু ছিলেন। ওনার মৃত্যুর পরে সেনা শাসন আসলো। সেনা শাসন একজন না, 2 জন। তারা মুক্তিযোদ্ধা হিসেবে একজনের পরিচয় আছে এবং উনি মুক্তিযোদ্ধা, এবং অনেক তাদের পার্টির লোকরা বলে থাকে তাদের সম্পর্কে অন্যরকম ধারণা আছে। তারপরে এরশাদ সাহেব ছিলেন, মাঝখানে কিছুদিন মার্শাল্লাহ ছিল। তো এই দীর্ঘ বাংলাদেশের পথ চলাতে আমরা কি দেখেছি যে বাংলাদেশের সত্যিকারের যে গণতন্ত্র সেটা প্রতিষ্ঠিত হয়েছে, এবং গণতন্ত্র যারা প্রতিষ্ঠা করবেন সেই ধরনের যোগ্য লোক কি আমাদের রাজনীতিতে আছে? এই ব্যাপারে আমি যথেষ্ট সন্দেহ। কারণ আমরা দেখি যে কি একটু বলবো যে ফেরদৌস খান, রাজনীতিতে যোগ্য লোকের অভাব নাকি রাজনৈতিক পরিবেশটাই আমাদের যে যোগ্য লোকরা আসলে দূরে সরে থাকেন? না, সেটা তো আছেই। তারপরে আমি যেটা মনে করি, যেমন আমাদের দেশে যেভাবে রাজনীতি করে মানুষে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়ো করে তাদের মতবাদ তারা প্রচার করতে চায়। কিন্তু আমরা তো দেখেছি যারা এই বড় বড় জনসভায় আসে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদের আগ্রহে প্রতীক্ষা করে, তাদের ভিতরে সবাই কি দেশপ্রেমিক, নাকি তাদের এই দল রাজনীতি, এই দল ক্ষমতায় গেলে তাদের থেকে তারা কিছু পাবেন এই আশায় তারা ওখানে বসে থাকেন? এ ব্যাপারে আমি খুবই কনফিউজড। তো এখন সাধারণ কর্মজীবী মানুষ যারা, আমি বলতে দ্বিধা নাই, এই কয়েকদিন আগে আমি বাংলাদেশ থেকে আসলাম এবং বাংলাদেশের পরিস্থিতি আমি সব জায়গায় গেলাম। আমি দৈনন্দিন মানুষের যে ব্যবহার করা বা ইয়ের জন্য বাজারে ভ্রমণ করেছি, বিভিন্ন পথে আমি দেখেছি, এবং বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে এবং কিছু ছাত্ররা যেভাবে রাস্তা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা মানুষকে একটা অস্বস্তিকর একটা পরিবেশে দুর্ভোগ আপনি কল্পনা করতে পারবেন না যে 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা এবং সারাদিনও রাস্তা বন্ধ করে তারা বসে আছে। অথচ হাজার হাজার গাড়ি, ওখানে মুমূর্ষ রোগীরা আছে, ওখানে কর্মজীবী মানুষ আছে, তারা ঘন্টার পর ঘন্টায় রাস্তায় বসে আছে। তো আপনি কি মনে করেন এরা দেশপ্রেমিক? গত রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগ, এই দলের বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির কথা শোনা যাচ্ছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে লোপাট করা হয়েছে,
তো সেই হিসাবেও বলতে হবে যে এই বিশাল এই রাজনৈতিক দলের ভিতরে দেশপ্রেমিক যে খুব একটা ছিল আমার মনে হয় না, জানি না। তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো যে একটা গোষ্ঠী, বিশাল সংখ্যক একটা গোষ্ঠী, তারা অনেক সম্পদশালী হয়ে গেছে, গোষ্ঠী কেন্দ্রিক উন্নয়ন হয়েছে, কিন্তু সাধারণ মানুষ, দিনমজুর সাধারণ মানুষ, তারপরে আপনার কৃষক, শ্রমিক, এদের জীবন মানের তেমন কোনো উন্নত হয় নাই। তবে কৃষি ক্ষেত্রে আমি বলবো কয়েকজন ব্যক্তিত্ব যারা রাজনৈতিক নেতা নয়, বলতে গেলে শাইখ সিরাজের কথা আমি বলবো, আমি বলতে দ্বিধা নাই। সে আমার সহপাঠী, ইউনিভার্সিটিতে আমরা একই সঙ্গে পড়েছি, তাকে অত্যন্ত কাছের থেকে আমি দেখেছি। সে যেভাবে দীর্ঘদিন যাবৎ কৃষি নিয়ে উনি কাজ করেছেন, তো উনি প্র্যাকটিক্যালি ফিল্ডে বসে যে ধরনের কাজ করেছেন, এটা আমাদের দেশের জন্য একটা বিশাল অবদান উনি রেখেছেন। এবং ভবিষ্যতে আমরা আশা করব যে ওনার বাকি জীবন, আমাদের এখন বয়স অনেক হয়ে গেছে, উনি এই কৃষিতেই নিবেদিত থাকবেন। ফেরদৌস খান, একটু যদি বলি যে আপনি 4 দশকের প্রবাস জীবন, আপনি নিয়মিত বাংলাদেশে যাতায়াত করেন, অন্যান্যবারও গিয়েছেন, এবার তো একটা ভিন্ন পরিবেশে আপনি গেলেন, অর্থাৎ যেখানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছেন, সেই সময় গিয়ে দেখলেন যে ডক্টর ইউনূস, আপনি সদ্য এসেছেন যেটি বললেন, সব মিলিয়ে আসলে আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন, সংস্কার একটা বড় আলোচিত ইস্যু, নির্বাচন আসলে কোন সময়ের মধ্যে হয়ে যাওয়া উচিত, এবং দেশের সামগ্রিক যে পরিস্থিতি? আমরা যদি অতীতে ফিরে যাই, স্বাধীনতা উত্তর বাংলাদেশে বিভিন্ন দল আসছে, তাদের কার্যকলাপ তো আমরা দেখেছি। যেমন বিএনপি তো দীর্ঘদিন আমাদের দেশে শাসন করেছে, ক্ষমতায় ছিলেন। তারপরে ধরেন সেনা শাসন যাই করুক, সেটা হয়তো আমরা অবলোক করলাম, কিন্তু এরশাদ সাহেবও দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। এবং বর্তমানে যারা রাজনীতি করতে চাচ্ছেন, আমাদের ছাত্র সমাজ, এখন সেটাই কথা যে মানুষ তাহলে আশা করবে কোথায়, আশার জায়গাটা কোথায়? মানুষের, আমাদের দেশের মানুষ বলতে হবে যে খুবই দুর্ভাগা জাতি আমরা। তার কারণ আমাদের দেশে ওইভাবে সত্যিকারের দেশপ্রেমিক শাসক আমার মনে হয় আজও আসেনি। তবে তার জন্য আমরা অপেক্ষা করব। আর সবচেয়ে পরিতাপের বিষয় হলো যে আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এখানে সঠিকভাবে শিক্ষা দেওয়া হচ্ছে না। যেহেতু প্রবাসে দীর্ঘদিন আছি, আমার মনে হয় 47 ইয়ার্স, ইউরোপে ছিলাম আমি কিছুদিন। এই দীর্ঘ সময় আমি প্রায় এই খোঁজ খবরটা সবসময় রাখতাম যে আমাদের শিক্ষা কি মান। আমি কিছুদিন আগে 5000 বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাংলাদেশের কোনো নাম দেখলাম না। তার কারণ আমাদের দেশে কি লেখাপড়া হচ্ছে না? আমাদের বিশ্ববিদ্যালয়ের গলির কাজ কি? গবেষণা করা এবং সেই গবেষণার উপরে ভিত্তি করে নতুন নতুন নীতি তৈরি করা এবং সরকারকে সহযোগিতা করা। তারা কি তা করছেন? এই 54-55 বছরে ঢাকা শহর একটা রাজধানী শহর, সেখানে কোনো ট্রাফিক ব্যবস্থা নাই, ওখানে কোনো লাইট নাই, ওইখানে খারাপ হয়েছে, যার যার মতো চলছে। আমি আশ্চর্য হয়ে যাই। আমি এক জায়গায় যাব মনে করে বের হয়েছি, ওখানে রাস্তাগুলো, রাস্তার মোড়ে সমস্ত জাম এসে জটলা দিয়ে বসে থাকে, ওইখানে কোনো ট্রাফিক নাই। তারপরে আমাদের নিউ ইয়র্ক শহরে আমরা কি দেখি, আমরা যখন ড্রাইভ করি তখন যেখানে লাইট নাই সেখানে স্টপ সাইন থাকে। যে স্টপ সাইনের নিয়ম হলো যে আপনি ওখানে স্টপ করবেন, যে আগে যাবে সে আগে পাস হবে। কিন্তু বাংলাদেশে কোথায়, মানে ক্যাপিটাল সিটিতে আমি কোনো স্টপ সাইনই দেখলাম না। এবং অনেক জায়গায় আছে যে আপনার রাস্তায় যে লেন থাকে, সে লেনও নাই। যে মানুষ প্রতিনিয়ত যারা ঘরের বাইরে বেরোচ্ছে, বিভিন্ন কাজে কর্মে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, সে যে ঘরে ফিরবে জীবিত অবস্থায়, এই অবস্থা ঢাকা শহরে নাই। এই বিশৃঙ্খল একটা রাজনৈতিক সামাজিক অবস্থার মধ্যে আমাদের দেশটা চলছে। আমরা তারপর আশা করব যে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে, সেটির আশাই তো শেষ পর্যন্ত ভরসা। ফেরদৌস খান, আমরা একটু, যেহেতু আমাদের সময় স্বল্পতাও থাকবে, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই। একটু প্রবাসের কথাই যদি একটু ফিরি, প্রবাস, আপনি যেহেতু দীর্ঘ প্রবাস জীবন কাটিয়েছেন, এই মুহূর্তে প্রবাসীদের কথায় যদি আসি, যুক্তরাষ্ট্রের কথা দিয়ে যদি শুরু করি, আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প আসবার পর থেকে অবৈধদের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি সোচ্চার ছিলেন, আইসের অভিযান নিয়ে মানুষ অনেক উৎকণ্ঠায় ছিলেন। এখন কি একটু কোথাও মনে হয় যে আইসের বিষয়টা একটু স্তিমিত হয়েছে, অথবা যারা বৈধ নিয়মকানুন মেনে চলছেন তাদের তো কোনো সমস্যা নেই, সার্বিকভাবে প্রবাসীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন?
হ্যাঁ, এই ব্যাপারটা অবশ্য খুবই স্পর্শকাতর বিষয়, কারণ ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আমরা প্রবাসীরা এবং সারা বিশ্বই ওনার সম্পর্কে একটা ধারণা রাখেন। তো উনি নির্বাচিত হয়ে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট, এবং ওনার অনেক ক্ষমতা। উনি যে কোনো মানুষকে এদেশ থেকে বের করে দিতে পারেন, আবার যে কোনো মানুষকে এখানে এনে স্থায়ীভাবে বসবাসের অনুমোদন দেওয়ার মতো ক্ষমতা আছেন। তাছাড়া ওনার অনেক নির্বাহী ক্ষমতা অনেক বিরাট। এ বিষয়ে বিস্তারিত কিছু বলাটা খুব একটা সমীচীন আমি মনে করি না, তবে যেটা আমার দায়িত্ববোধের থেকে এই কথাটা আমাকে বলতেই হবে, উনি অনেক দেশের প্রতি খুব সহনশীল, অনেক রকমের সাহায্য সহযোগিতা, অস্ত্র বলেন, টাকা পয়সা বলেন, করে থাকেন। আবার অনেক দেশই আছে, আমি কোনো নাম উল্লেখ করতে চাই না, তাদের মাধ্যমে উনি একজন ব্যবসায়ী মানুষ। উনি জানেন যে কিভাবে ব্যবসায় প্রফিট করতে হয়। তাই ওনার এই গত প্রায় 1 বছরে ওনার শাসন আমলে ওনার মোটিভেশন, উনি তো দায়িত্ব নিলেন জানুয়ারিতে, 6 মাস আর কি, 6 মাস হলো। তো উনি যা করছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে, বিশ্ববাসী বুঝে ফেলছেন যে কারো কারোর প্রতি উনি অত্যন্ত সদয়, আর কারো কারোর প্রতি ওনার কি, আমি বিশেষ করে বলবো যে কয়েকদিন আগে উনি মধ্যপ্রাচ্যে ভ্রমণ করলেন, সৌদি আরব, আমাদের মানে ধর্মীয় একটা বিশেষ অনুভূতির জায়গা। সেখানে উনি মানে বহু বিলিয়ন ডলারের ব্যবসা আমাদের সাথে করলেন। আবার ওদিকে আপনার গাজাতে গণহত্যা চলছে, এবং এই গণহত্যা 21st সেঞ্চুরিতে মানে একটা অভাবনীয় রকমের অমানবিক, যে সেখানে মানুষে বলেন যে প্রায় 3 লক্ষেরও বেশি মানুষ আহত এবং প্রায় 70-80 হাজার লোক নিহত। এবং আমরা প্রতিনিয়তই আল জাজিরা টেলিভিশন খুললেই দেখতে পাই সেখানে মানুষের কি দুর্বিষহ অবস্থা, এবং মানুষকে এইভাবে হত্যা করতে পারে, এটা যদি আমি না বলি তাহলে আমি নিজেকে দোষী ভাববো। আমাকে বলতেই হবে, মানুষ হয়ে এই 21st সেঞ্চুরিতে মানুষকে নাকে মারা হচ্ছে, মানুষকে বোমার মাধ্যমে আঘাত করে মারা হচ্ছে, গুলি করে মারা হচ্ছে। আমার মনে হয় এই সভ্য পৃথিবীর লজ্জা হওয়া উচিত যে আমরা এগুলো দেখছি প্রতিনিয়ত। একটু যদি আসি যে প্রবাসীদের ইস্যুতে বলছিলেন, প্রবাসীদের জীবন মান নিয়ে যদি একটু বলেন, প্রবাসীরা যে রেমিটেন্স যোদ্ধা আমরা সবসময় বলি, সেই জায়গা থেকে বাংলাদেশের যারা প্রবাসী আছেন, এখানকার যে কমিউনিটি, আমি বেশ কিছুদিন ধরে এখানে অবস্থান করছি, সাংবাদিকতা করতে এসে দেখলাম যে তারা বেশ ঐক্যবদ্ধভাবে এখানে আছেন। সব মিলে বাংলাদেশের কমিউনিটির অবস্থান আসলে কেমন? আমার অবজারভেশনে আমি বলবো যে আমাদের দেশের মানুষ প্রবাসে, আমেরিকা নয় শুধু, সারা বিশ্বেই বিভিন্নভাবে ছড়িয়ে আছেন। তারা আর্ন করে দেশে তাদের আত্মীয় স্বজন বা বিভিন্ন জন্য দেশে টাকা পাঠাচ্ছেন, এবং দেশ উপকৃত হচ্ছে, দেশের অর্থনীতিতে সংযোজন হচ্ছে আমাদের ইনকাম। তবে প্রবাসীদের প্রতি আমার একটাই আবেদন, তারা যেন যে দেশেই থাকুক সে দেশের আইন কানুন মেনে চলেন এবং সততার সাথে তারা জীবিকা নির্বাহ করেন। তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান করুক বা চাকরিজীবী করুক, সবকিছুতেই তাদের সততাকে তারা অবলম্বন করে থাকবেন, এটাই আমরা আশা করি। এর বাইরে আর কিছু বলার নাই। তবে একটা প্রবাসে জীবনযাপন করতে গেলে সেখানে অনেক কিছুই বলা যায় না, অনেক কিছুই করা যায় না, এই বিষয়টা যেন সবাই মনের ভিতরে রাখে। নিশ্চয়ই। আমরা একটু ফেরদৌস খান জানতে চাইবো যে নিউ ইয়র্কে এই মুহূর্তে বইমেলা চলছে, আমরা দেখলাম যে বইমেলার উদ্বোধন হলো। সব মিলিয়ে এই বইমেলাটা সম্পর্কে যদি বলেন যে সেখানে বাঙালিদের একটা মিলন মেলা আমরা দেখি প্রতি বছরই এটা হয়ে থাকে, সেটা নিয়ে যদি একটু কিছু বলেন আমাদেরকে। অবশ্যই এটা একটা অত্যন্ত ইন্টারেস্টিং বিষয়, এই কারণে আমি একজন প্রকাশকের সন্তান। বলতে গেলে বই ব্যবসা অন্য ব্যবসার থেকে কিন্তু ভিন্ন। আমি গর্বের সঙ্গে বলতে চাই যে আমার দাদা ব্রিটিশ আমলে কলকাতাতে বইয়ের ব্যবসা শুরু করেন। বহুদিন আগের কথা, আমাদের জন্মের আগে আমার দাদা মারা গেছেন কলকাতাতে, এবং আমার আব্বা মানে আমার ফাদার, উনি সেই দাদার ব্যবসাকে মানে ওই সময় তার অল্প বয়সেই এই ব্যবসাকে তাকে চালিয়ে যেতে হয়েছে। এবং আমরা জানি পাক ভারত উপমহাদেশে ভাগাভাগি হওয়াতে কলকাতাতে অনেক রকমের রায়ট হয়েছে, বাংলাদেশেও হয়েছে কম বেশি, এবং সেই রায়টে আমার ফাদার ওই রায়ট মোকাবেলা করে সেই কলকাতাতে উনি ব্যবসা চালিয়ে গেছেন। এবং 1965 সনে আমরা বাংলাদেশে আসি।
আমাদের প্রতিষ্ঠানের নাম ছিল খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি। উনি স্বাধীনতার পরপর আমার ফাদারকে আমরা দেখেছি উনি কত সততার সাথে এই ব্যবসাটা করে গেছেন। কারণ আমরা তখন আমাদের দেশে কোনো গল্প উপন্যাস বা এই ধরনের বই প্রকাশ কেউ করতে চাইতো না, কারণ ওতে কোনো লাভ নাই। আমার ফাদারকে দেখেছি সে বছরের পর বছর, যেমন ধরেন নতুন লেখক যারা এখন প্রতিষ্ঠিত হয়েছে, যেমন নীলমন্দ গুণ, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, তারপর হুমায়ুন কবির, মহাদেব সাহা, এদের সবার কিন্তু প্রথম বই আমাদের প্রতিষ্ঠান থেকে প্রকাশ হয়েছে। আর এখানে যারা বইয়ের মেলায় আসছেন, আমি গতকালই মেলাতে গিয়েছিলাম, উদ্বোধন হলো, অনেকেই অনেক নবীন প্রকাশক আসছেন। তবে আমি প্রকাশকদের সম্পর্কে একটু বলবো যে এই ব্যবসা ঠিক কাঁচামালের ব্যবসা না, এটা হলো বুদ্ধিবৃত্তের সাথে সৃজনশীল ব্যবসা। এখানে তাদের সততা বজায় রাখবেন, যেমন যেমন বই ছেপে বাজারজাত করে ওই মুদির ব্যবসার মতো যেন না হয়, তারা যেন সৃজনশীল বই প্রকাশ করেন। যেমন আমাদের অর্গানাইজেশনের যারা বই প্রকাশ করেছেন তার ভিতরে অনেকেই আজকে নেই, কিন্তু তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা মানে সঠিক বইটি সঠিক প্রকাশের দিয়েছেন, অনুমোদন দিয়েছিলেন। আমাদের যেহেতু সময় স্বল্পতা, অনুষ্ঠান শেষ করতে হবে, শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান সংক্ষেপে। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে আমার এটাই বলার যে আপনারা যে যেখানেই থাকেন সততার সাথে জীবনযাপন করবেন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা প্রবাসী যারা আছি তাদেরকে এই জিনিসটা কঠিনভাবে মেনে চলতে হবে। আর সেই সঙ্গে যেহেতু আপনি বইমেলার কথা বললেন, আমি বিশ্বজিৎ সাহাকে অসংখ্য ধন্যবাদ। উনি দীর্ঘ সময় এই নিউ ইয়র্কে বইমেলা করছেন এবং আমেরিকার বিভিন্ন স্টেটে উনি যাচ্ছেন। ওনাকে ধন্যবাদ যে উনি এই বইয়ের মেলাটা করে যাচ্ছেন। ভবিষ্যতে উনি আরো বড় পরিসরের মেলাটা করবেন এই আশা ব্যক্ত করি এবং সকল প্রবাসীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এখানে কথা শেষ করছি। অনেক ধন্যবাদ জানাই ফেরদৌস খান। নিশ্চয়ই আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে কথা হবে। ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ যে এই কথাগুলি বলার আপনি সুযোগ করে দিয়েছেন। দর্শক, আমরা প্রবাসের কথায় আজকে ফেরদৌস খানের সাথে কথা বলছিলাম। আমরা পরবর্তী সপ্তাহে আবারও নতুন অতিথি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো প্রবাসের কথায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।